প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিলে হচ্ছে কোনো 6টি প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। পৃথিবীপৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা প্রায় 4000 কিমি, 4480 কিমি, 6370 কিমি, 7370 কিমি, 6370 কিমি। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিমি। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের হলো রবিনসন দ্বীপ, কোলা, মারিয়ানা খাদ কোনটি নেত্রবে? কোলা, এটা রাশিয়ায় অবস্থিত। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে, কমে, একই থাকে, বাড়ে। ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে বলা হয় লাভা, ম্যাগমা, ছাই পাথর, ম্যাগমা। সবচেয়ে দ্রুতগামী ভূকম্প তরঙ্গ হলো PSL, উত্তরে পি তরঙ্গ। শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট, ব্যাসল্ট, ডোরাইট, উত্তরে গ্রানাইট। শিয়াল ও সীমা স্তরের মাঝে যে বিযুক্তি রেখা আছে তা হলো গুটেনবার্গ, কনরাডো, মোহ না লেহম্যান, উত্তরে কনরাডো। পরে হচ্ছে ক্রোফেসীমা ও নিবেসীমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো লেহম্যান, রেপিত্তি, কনরাডো, গুটেনবার্গ, উত্তরে রেপিত্তি। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাসনোস্পিয়ার, ক্রোফেসীমা, নিফেসীমা, উত্তরে অ্যাসনোস্পিয়ার। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে কনরাডো বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা, উত্তরে গুটেনবার্গ বিযুক্তি রেখা। দুই দেখা হচ্ছে একটি বাক্য যে কোনো 4টি প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। ভুটানের প্রধান নদীর নাম কি? উত্তর মানুষ। নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। নেপালকে বজ্রপাতের দেশ বলা হয় ঠিক না ভুল? উত্তরে ভুল, কারণ ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্রবন্দর নেই। নেপাল ও ভুটান। ভুটানের প্রধান ভাষার নাম কি? জাংতা। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? পক প্রণালী। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ক্রেওগোডাং। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? মহাবলী গঙ্গা। হচ্ছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি প্রতি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। সার্ক কাকে বলে? সার্ক হলো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য গঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ নামের একটি সংস্থা। সার্ক বা সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক অন্তর্ভুক্ত দেশগুলি হলো ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান। সার্কের সদর দপ্তর হলো নেপালের রাজধানী কাঠমান্ডু। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? ভারত আর প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতি সামাজিক মিল যথেষ্ট। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হলো ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে। ভারতের প্রতিবেশী দেশ বলতে কাদের বোঝায়? উত্তর, ভারতের আশেপাশে যে সকল দেশ আছে সেই সকল দেশগুলিকে ভারতের প্রতিবেশী দেশ বলা হয়। ভারতকে ঘিরে মোট 9টি হবে 9টি প্রতিবেশী দেশ রয়েছে, যেমন বাংলাদেশ, নেপাল, চীন, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। নেপালের পর্যটন শিল্প আলোচনা করো। পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত। পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু ও তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এইভাবে করা হয়, তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম ক্যারেজ প্রথা। প্যারা চেঞ্জ করে লিখবে। অন্যান্য অসুবিধা থাকা সত্ত্বেও জলসেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজে উন্নত। গম, ধান, জোয়ার, বাজরা প্রভৃতি খাদ্য ফসল, তুলো, আখ, বিভিন্ন ফল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষিদ্রব্য। বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের সংক্ষেপে পরিচয় দাও। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বাংলাদেশে বহু কৃষি ও বনজ শিল্প গড়ে উঠেছে। পাট বাংলাদেশের প্রধান শিল্প। প্রায় 80টির কাছাকাছি পাটকল ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে গড়ে উঠেছে। চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেয়। এছাড়া কাগজ, চিনি, রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ, মেরামতি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশে কুটির শিল্পে বেশ উন্নত। টাঙ্গাইলে তাঁতের কাপড়, ঢাকার মসলিন জগৎ বিখ্যাত। খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবের কারণে বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি। এখান থেকে বেশ কিছু শর্ট কোয়েশ্চেনও কিন্তু থাকতে পারে। 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। অভিসারী পাঁচ সীমানাকে গঠনকারী পাঁচ সীমানা বলে কেন? তার সঙ্গে হচ্ছে পাহ কি?
সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায়। এই ফাটল বরাবর ভূ অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ভূত্বক এবং মধ্য সামুদ্রিক শৈলশিলা গঠন করে। অপসারী পাত সীমানায় সাধারণত নতুন ভূত্বক গঠিত হয় বলে একে গঠনকারী পাত সীমানা বলে। প্রায় চেঞ্জ করে লিখবে, হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম পাহো। এই লাভা প্রবাহের ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। ভূমিকম্প থেকে রক্ষা পেতে কী কী করা উচিত, বা ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার উপায়গুলি আলোচনা করো। ভূমিকম্প হঠাৎ হয় বলে এটি ভয়ানক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাই ভূমিকম্প থেকে রক্ষা পেতে যে পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত তা হলো: 1. ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি থেকে বাইরে বেরিয়ে খোলা জায়গায় আসা উচিত। 2. ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে আসা সম্ভব না হলে শক্ত টেবিলের বা আসবাবের নিচে ঢুকে পড়া উচিত। 3. বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে টর্চ, শুকনো খাবার, পানীয় জল, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেওয়া প্রয়োজন। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল, বারান্দা ও লিফট ব্যবহার করা উচিত নয়। ভূমিকম্পের PS ও L তরঙ্গের বৈশিষ্ট্য লেখো। 1 দিয়ে পয়েন্ট করো প্রাথমিক তরঙ্গ। সব থেকে দ্রুত এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায় কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পৃষ্ঠতরঙ্গ বা এল তরঙ্গ। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠের বরাবর 2 ধরনের পৃষ্ঠতরঙ্গ ছড়িয়ে পড়ে: লাভা তরঙ্গ ও র্যালে তরঙ্গ। এই পৃষ্ঠতরঙ্গগুলোর কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্প তরঙ্গগুলো প্রতিফলন ও প্রতিসরণ সমীক্ষা করে ভূ অভ্যন্তরের গঠন বিন্যাস সম্বন্ধে জানা সম্ভব হয়েছে। পরের প্রশ্ন, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ আলোচনা করো। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি: সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রুম্বলু, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলোয়া, ভারতের ব্যারেন। এই ধরনের আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে। এরা হলো সক্রিয় আগ্নেয়গিরি। ইটালির ভিসুভিয়াস অবিরাম ও ইটালির স্ট্রামলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। সুপ্ত আগ্নেয়গিরি: জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ককরাতোয়া। এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে। এরা সুপ্ত আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরি অত্যন্ত বিপজ্জনক। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ায় 3টে শহর ধ্বংস করে দেয়। মৃত আগ্নেয়গিরি: মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপা। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা প্রায় নেই। এগুলো মৃত আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্ন্যুৎপাত ঘটতে দেখা যায়। 5 থেকে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন, প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়? সোনারপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? 3+2। আদিশিলার ওপর শিলাচূর্ণ ও জৈব পদার্থের মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি। জীবকুলের আবাসস্থল। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্রঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে। এই শিলাচূর্ণ হলো রেগোলিথ। পরে এর সাথে জল, বায়ু, জৈব পদার্থ মিশে মাটির সৃষ্টি হয়। মাটির চরিত্র অনেক ক্ষেত্রেই তার নিচের পৃষ্ঠ বা আদিশিলার উপর নির্ভর করে, যেমন সাধারণত ব্যাসল্ট শিলায় কৃষ্ণমৃত্তিকা, গ্রানাইট শিলায় লোহিত মৃত্তিকা, বেলে পাথরে বেলে মাটি তৈরি হয়। প্রায় চেঞ্জ করে লিখবে, ভারতের সোনারপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, অভ্র প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ ভাণ্ডার বলে। সোনারপুর মালভূমির মানুষের প্রধান জীবিকা হলো খনিজ সম্পদ উত্তোলন এবং খনিভিত্তিক শিল্প। চিত্রসহ শিলাচক্র আলোচনা করো। চিত্রটা তোমার টেক্সট বই পেয়ে যাবে, তোমাদের শিলার চ্যাপ্টারে কিন্তু শিলাচক্রের চিত্রটা পেয়ে যাবে। আগ্নেয় শিলা, পাললিক শিলা রূপান্তরিত এই 3 প্রকার শিলার উৎপত্তি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং শিলা সৃষ্টির এই প্রক্রিয়া চক্রাকারে আবর্তিত হয়। শিলাচক্রের বিভিন্ন পর্যায়গুলি হলো: আগ্নেয় শিলার সৃষ্টি। ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা ভূত্বকের বিভিন্ন দুর্বল অংশ দিয়ে নির্গত হয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে প্রবাহিত হয় অথবা ভূ অভ্যন্তরে সঞ্চিত হয় এবং কালক্রমে উভয় স্থানে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। 2. পাললিক শিলার সৃষ্টি। আগ্নেয় শিলায় ধীরে ধীরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত ও প্রবাহিত হয়।
এই ক্ষয়প্রাপ্ত পদার্থ সমুদ্র, নদী বা হ্রদের তলদেশে বহু বছর ধরে স্তরে স্তরে পলি রূপে সঞ্চিত হয়ে কঠিন পাললিক শিলায় পরিণত হয়। রূপান্তরিত শিলার সৃষ্টি। আবার আগ্নেয় ও পাললিক এই দুই ধরনের শিলায় তাপ ও চাপ বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সুদীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। রূপান্তরিত থেকে পাললিক শিলা। এই রূপান্তরিত শিলা ও দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত বা পরিবাহিত হয়ে সমুদ্র, নদী বা হ্রদের তলদেশে সঞ্চিত হয় এবং সেখানে জমাট বেঁধে আবার পাললিক শিলার সৃষ্টি হয়। 5. পুনরায় আগ্নেয় শিলার সৃষ্টি। আবার বহু বছর পর আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত তিন ধরনের শিলায় ভূ অভ্যন্তরের ফলে বা পাত সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত ভূগর্ভে প্রবেশ করে, ফলে ম্যাগমায় পরিণত হয় এবং কালক্রমে অগ্ন্যুদ্গমের মাধ্যমে পুনরায় নির্গত হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। প্যারা চেঞ্জ করলে কি এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি ও পর্যায়ক্রমে এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। 3 প্রকার শিলার এই অবিরাম চক্রাকারের আবর্তন সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। শিলা বলতে কী বোঝো? শিলার প্রধান শ্রেণীবিভাগ আলোচনা করো। শিলা প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে শিলা বলা হয়। শিলার বৈশিষ্ট্য উপাদান: নুড়ি, পাথর, মাটি, কাঁকর, বালি প্রভৃতি সবই শিলার অন্তর্গত। শিলা গঠনকারী খনিজ। শিলা গঠনকারী কয়েকটি খনিজ পদার্থ হলো কোয়ার্টজাইট, ফেলসপার, অভ্র, অলিভিন, পাইরক্সিন প্রভৃতি। শ্রেণীবিভাগ: উৎপত্তি অনুসারে শিলাকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। 1 দিয়ে পয়েন্ট করবে আগ্নেয় শিলা। ভূ অভ্যন্তরে উত্তপ্ত আগ্নেয় পদার্থ যেমন ম্যাগমা এবং ভূগর্ভের বা ভূপৃষ্ঠের নির্গত লাভা জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। পৃথিবীর সৃষ্টির আদি পর্যায়ে গলিত আগ্নেয় পদার্থ বা ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে এবং জমাট বেঁধে ভূত্বকের সৃষ্টি করে। পরবর্তীকালে ভূত্বকের ছোট বড় বিভিন্ন ফাটল ও আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে উত্তপ্ত তরল ম্যাগমা বেরিয়ে এসে ভূপৃষ্ঠে জমা হয় এবং কালক্রমে তা ঠান্ডা ও শক্ত হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয়। উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি। পাললিক শিলা: বৃষ্টি, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়কার্যের ফলে উৎপন্ন পলি সাগর, মহাসাগর, নদী বা হ্রদের স্তরে স্তরে সঞ্চিত হয় এবং পরবর্তীকালে এই বা ওই পলি জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। যেমন বা উদাহরণ: বেলে পাথর, চুনাপাথর, কাদা পাথর প্রভৃতি। রূপান্তরিত শিলা: দীর্ঘ সময় ধরে ভূত্বকে প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে আগ্নেয় শিলা ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ভৌত ও রাসায়নিক ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয়। পূর্বের রূপ বা অবস্থান পরিবর্তন হয় বলে এই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে। উদাহরণ: নিস, মার্বেল, কোয়ার্টজাইট, সেল্ট প্রভৃতি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে প্রশ্নটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই এখনই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।